প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক মালিনী বিলের আখ্যান থেকে পাঠ। ইতিমধ্যে মালিনী বিল আখ্যান 12টি পর্ব হয়ে গেছে। অনেক নতুন সাবস্ক্রাইব যারা হয়েছেন জানতে চেয়েছেন তার পূর্বকথা এবং কিছু প্রসঙ্গ। আমি তাদের জন্য কিছু কথা বলতে যাচ্ছি। মালিনী বিলের আখ্যান ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস। দক্ষিণ আসামের বরাক উপত্যকা গড়ে ওঠার কাহিনী। এই উপন্যাসটির তথ্য সংগ্রহ করতে আমার 7 বছর সময় লেগেছিল। 2 বছরের অধিক সময় দৈনিক প্রান্তজ্যোতিতে প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকেরা গ্রন্থিত আকারে বই চেয়েছিলেন। নতুন দিগন্ত প্রকাশনী বইটি গ্রন্থ আকারে প্রকাশ করে এবং এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয়। ছিলেন এই অঞ্চলের বুদ্ধিক সমাজ, আন্তর্জাতিক চেনা এনআরবি ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীময় ছড়িয়ে দেয়। মালিনী বিল আখ্যানকে প্রায় কেন্দ্র করেই ইয়াসমিন ইয়ার গবেষণা করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তার মূল গল্প ছিল এই: মালিনী বিলের আখ্যান উপন্যাসে ইতিহাস আশ্রিত চরিত্র যেমন কাছে রাজ্যের নৃপতি সুদর্ভ নারায়ণ, রাজমাতা চন্দ্রপ্রভা দেবী, তারই সতীন কমলা দেবী, কবিপুরের ভুবনেশ্বর বাচস্পতি এবং ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য রয়েছেন। তেমনি কাল্পনিক চরিত্রেরও আমি আশ্রয় নিয়েছি। প্রায় 300 বছর আগের নানান ঘটনাবলী উপন্যাসের উপস্থাপন করতে এই অঞ্চল অনেক আকর গ্রন্থেরও সহায়তা নিয়েছি। ইতিহাসে কিংবদন্তি, মিথ যেমন উপন্যাসকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে, তেমনি কাছে রাজ্যের উত্থান পতন, দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ভালোবাসা, প্রতিহিংসা, ঈর্ষা, রাজনৈতিক কুটিলতা, তাদের ব্যবসা বাণিজ্য, প্রত্নতত্ত্ব, প্রকৌশল ইত্যাদির প্রসঙ্গ উপন্যাসে ছড়িয়ে আছে। অসংখ্য চরিত্রের মাঝে উজ্জ্বল হয়ে রয়েছে কাছে রাজ্যের আরাধ্য দেবী রণচণ্ডী এবং ভুবন পাহাড়ে ভুবনেশ্বরী শিব দুর্গার কথাও। কৈপুরোহিত, ভুবনের বাচস্পতি নারদের রসামৃত লেখা উপন্যাসে এক গুরুত্বপূর্ণ বিষয়। মালিনী ও সুরেশ্বরের প্রেম নিয়ে সংঘাতের কথাও আছে। কাছে রাজ্যের বিদ্রোহী লালজবা ও দুঃস্ব খচুদবা ও লচুদবার বিদ্রোহী কার্যকলাপ নানা অংশে ছড়িয়ে রয়েছে। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ঈশ্বরচন্দ্র মাণিক্যের সঙ্গে কাছে রাজ্যের মৃদঙ্গবাদকের মেয়ের জাতিশ্বরী বিয়ের প্রসঙ্গ। সেই সময় ঈশ্বরচন্দ্র মাণিক্য কিভাবে মেয়ে দেখেছেন, জাতিশ্বরী কিভাবে সেজে এসেছিল তার প্রসঙ্গ উপন্যাসে আছে। এই প্রসঙ্গে আগরতলা অতীতের লেখক রমাপ্রসাদ দত্ত গবেষণাপত্রে লিখেছেন, অতীতে ত্রিপুরায় সে দিনও আগরতলায় ফুলের ব্যবহার ছিল খুব বেশি। ত্রিপুরা আর মণিপুরীদের ভেতরই ফুলের ব্যবহার ছিল সমধিক। তাদের মেয়েরা পড়ত ফুলের গয়না, খুপায় গুস্ত ফুল, আর কখনো বা পড়ত নানান ফুলের মালা, কানে পড়ত দুল। আগরতলা শহরে বিক্রি হতো ফুলের মালা আর ফুলের তুরা। এ ছাড়া পাওয়া যেত নানান ধরনের ফুল। জনসাধারণ চাহিদা অনুযায়ী আগরতলা প্রায় বাড়িতে ছিল সুসজ্জিত ফুলের বাগান। এইসব নানান প্রসঙ্গ রয়েছে। সেই সময়কার ঈশ্বরচন্দ্র মাণিক্যের রাজত্বের যে একটা সংকট ছিল এবং প্রয়োজন তাগিদেই রাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে এসেছিল। রমাপ্রসাদ দত্ত প্রবন্ধ থেকে তার ছবি পাওয়া যায়। 1856 খ্রিস্টাব্দে রাজধানী পুরান আগরতলা থেকে এসে বছরের অনেক সময়ই মহারাজ ঈশ্বরচন্দ্র মাণিক্য নতুন হাভেলিতে দিন কাটাতেন। তিনি নিজে নামে ঈশানগঞ্জ বাজার স্থাপন করেন। পরবর্তীকালে সে বাজার পুরান বাজার নামে অভিহিত হয়। সে সময় পার্বত্য এলাকায় প্রধান শাসকর্তা ছিলেন জগমোহন সুবা। উজির ছিলেন জয়দেব ঠাকুর। নাজির জগবেন্দ্র ঠাকুর উজিরের প্রধান সাহায্যকারী এবং দেবার্চন বিভাগের প্রধান কর্মচারী ছিলেন। তাছাড়া মহারাজাকে কখনো কখনো দেওয়ান নিয়োগ
করে রাজত্ব আদায়ের ব্যবস্থা করতে হতো। বড় বড় পদগুলো ছিল বংশানুক্রমিক। তখন উজির এবং সবার মধ্যে পদমর্যাদা কে বড় তা নিয়ে প্রায় আড়াই হতো। ঠাকুর পরিবারের লোকেরা নির্দিষ্ট হারে বৃত্তীয় ভূমি জমা বুক করতেন। রাষ্ট্র পরিচালনা ছিলেন অনেক বাদশাহীর ধরনের, অর্থাৎ কাজে রাজ পরিবারের সঙ্গে এদের যে সম্পর্কের প্রসঙ্গে এইসব এসেছে। আমি চলে যাচ্ছি আজকের পাঠে। কিছু তথ্য আমি তুলে ধরলাম। একদিনে সমস্ত তথ্য দেওয়া সম্ভব হবে না। মালিনী বেলা আখ্যান ঐতিহাসিক গবেষণা ধর্মীয় উপন্যাস। বরাক উপত্যকা গড়ে ওঠার কাহিনী, অনেক মিথ, অনেক ঘটনা, এই রোমাঞ্চকর ঘটনা রয়েছে উপন্যাসের ভেতর। পড়ে নিচ্ছি আজকের পর্ব। সুবিনয় বলল, বুড় হওয়ার আগেই এখান থেকে চলে যেতে হবে। কেউ যেন আমাদের সন্দেহ না করতে পারে। এখানে আমরা আগামী রাতেও আবার আসবো, বসবো। বাড়ি দেখাশোনা করছে এক বৃদ্ধ পঙ্গু, সে আবার কথা বলতে পারে না। তাহলে এখন আমরা উঠি, আপনারা আপনার নিজ নিজ দায়িত্ব বুঝে কাজে নেমে পড়ুন। এই বলে সুবিনয় বেশ কিছু টাকা মোহর গদাইয়ের হাতে দিল। মিন্নশঙ্কর কিছুক্ষণ বসে কি যেন ভাবলো, তারপর বলল, আমাদের সবার একসঙ্গে বের হওয়া উচিত নয়। আপনারা আস্তে আস্তে বের হয়ে পড়ুন। অন্ধকার তখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে সারা পৃথিবীকে কালো চাঁদে ঢেকে দিয়েছে। সে সময় চারজন দুষ্ট লোক অন্ধকারে দাবার ছক কষতে কষতে এই পর্ণকুটির থেকে প্রথমে দুজন, তারপর কিছু দূরত্ব রেখে আবার দুজন বের হয়। ক্যাকারের দিকে চলেছে, হাতে তাদের নাগাবাতি, চারদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙেরাও সুর তুলে ডাকছে। অন্যদিনের মতো আজও কবি পুরোহিত ভুবনের বাচস্পতি বড়ব্রক্ত নদীর স্নান সেরে এসেছেন। সঙ্গে আছে সুরেশ্বর। আজ কিছুটা ক্লান্ত ভুবনেশ্বর, কারণ গেল রাত্রিরে রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর সঙ্গে মন্দিরের গর্ভকক্ষে ছিলেন। অলৌকিক গল্পে আশীর্বাদে প্রাপ্ত মার অনুচনিত তরোয়ালটি রাজমাতাকে প্রত্যক্ষ করিয়েছেন। তার অনেক বয়স হয়েছে। তিনি চান সুরেশ্বরও তার উত্তরাধিকারী হয়ে পূজা অর্চনা, যজ্ঞ হোম সব কিছু শিখে নিয়ে মায়ের যজ্ঞ সেবায়ত হোক। তাকে তিনি দেবীর মার্গদর্শন করাতে চান। কিছুদিন থেকে দেখছেন সুরেশ্বর আনমনা, চঞ্চল। তাই তিনি ডেকে সুরেশ্বরকে বলেন, সুরেশ্বর, আজ তুমি নারদ রসামৃতের কিছু অংশ পাঠ করো। এই পুঁথিটি আমি রণচণ্ডী মায়ের আশীর্বাদে লিখেছি। সরস্বতী বন্দনা, আমি মূঢ়মতি, না জানি ভকতি, অপরাধ ক্ষেম জননী, ব্রহ্মা হরি হরে সদাস্তুতি করে, আমি কি মহিমা জানি। শ্বেত পদ্মে স্থিত বসনা শুক্ল দুটি, গলেতে মুকুতাহার, চন্দ্রের মরিচি যিনি তনুরুচি, দূর করে অন্ধকার। যিনি মৃগপতি মধ্যক্ষণ অতি বেষ্টিত ত্রিবণী সাজে, চলিতে চরণে বাজে ঘনে কনক মঞ্জুরি রাজে। এই অংশটি নারদামৃত পৃষ্ঠা 1-এ রয়েছে। রাগ সারঙ্গ, মূল অনুবাদক ভুবনের বাচস্পতি ভট্টাচার্য। 3 শতাব্দী পূর্বের বানানে এই কথাগুলো লেখা ছিল। সুরেশ্বর মনোযোগ দিয়ে পুঁথিটি পাঠ করেছিলেন। তার পাঠ শুনে রাজবাড়ি অনেকেই জড়ো হয়েছে নাট মন্দিরে। মালিনীও এসেছে। মালিনী মা কামিনীও পাঠ বন্ধ করে যখন তাকালো সুরেশ্বর, দেখতে পায় শ্রুতিমণ্ডলী ও দর্শকের ভেতর মালিনী বসে আছে। সবাই যখন সুরেশ্বরের প্রশংসা করলেন, মালিনী কিছু বলল না। বেশ কদিন সুরেশের সঙ্গে মালিনীর কথা হয়নি। মালিনীর চোখ মুখ অভিমানে বিকেলবেলার রক্তিম আলোর মতো লাল হয়ে উঠেছে। খড়ঙ্গে শব্দ তুলে ভুবনেশ্বর,
বিশ্রাম কক্ষের দিকে চলে গেছেন। মালিনী বলল সুরেশ্বরের দিকে তাকে, ঠাকুর কর্তার জন্য কোনো কাজ আছে কি? কিছুক্ষণ অপেক্ষা করে তার উত্তরে দিলেন সুরেশ্বর, না ঘর মুছা, জল তোলা, এখন কিছু লাগবে না। শুধু বললেন তুমি বিকেলবেলা দেখা করো রণচণ্ডীর ঘাটে, অনেক কথা আছে। কয়েকটি কবুতর নাট মন্দিরে বকবকম শব্দ তুলে সকালবেলার রোদে খেলা করছিল। রণচণ্ডী মন্দিরের বেল গাছের পাতার ফাঁকে ফাঁকে বসন্ত নয়, তবুও কেন যেন পাখি মিষ্টি সুরে ডাকছে। রাজবাড়ি নগরপাল সঙ্গে আরো কজন পাইক পেয়দা নিয়ে কোনো গ্রামগঞ্জ থেকে চলে এসেছে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার দুপুর 12টা ধৃত শীতকাটা চোরের সঙ্গে আরো কজনে বিচার হবে। সেই কথাই আজ সারা নগরে গ্রামে সবার মুখে মুখে ঘুরছে। নাট মন্দিরের সামনে একটি জটলা, কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে একটি বউ রণচণ্ডীর মন্দিরের দিকে। পেছনে অনেক লোক, কেউ কৌতূহল তাকাচ্ছে, আবার কেউ বা কৌতুকে বিদ্রুপে নানান কথা বলছে। যে এসেছে সে ধৃত চুলের বউ, তাই তাকে নিয়ে অনেকে নানা রং তামসা করছে। হট্টগোল, চিৎকার, চেঁচামেচি শুনে বিশ্রাম কক্ষ থেকে কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি খড়মের শব্দ তুলে মন্দিরের দিকে আসতে লাগলেন। বউটি মন্দিরের সিঁড়িতে মাথা টুকে টুকে কপালে রক্ত বের করে দিয়েছে আর বলছে, দেবী আমার স্বামীকে রক্ষা করো, দয়া করো ঠাকুর। কবি পুরোহিত যখন মন্দিরের কাছে এলেন তখন বউটি কবি পুরোহিতের ভুবনেশ্বরের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কর্তা আমার স্বামী চুর নয়, ভাগ্য বিপর্যয়ে আমরা এখন অনাথ। বড় বক্র তথা বরাক নদীর বন্যার ছুবলে আমাদের ঘর ভেঙেছে, আমাদের গরু বাছুর সব বেনজলে ভেসে গেছে, আমরা এখন নিরাশ্রয়। আমার ছেলে কালা জ্বরে আক্রান্ত, ঘরে কোনো খাওয়া দানি পানি ছিল না। তারপর রাজবাড়ির পাইক পেয়দা খাজনা নিতে এসে যা ছিল গটি বাটি সব নিয়ে গেছে। তাই আমার স্বামীর মাথা ঠিক ছিল না, কি করে ফেলেছেন তিনি। ভুবনেশ্বর খুব শান্ত অত দৃঢ় কণ্ঠে বলেন, কাছের যে আইনের সুবিচার হয়, কাজে খুব চিন্তা করে বিচার করেন। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী তা অনুমোদন করেন। তোমার নিবেদন রাজমাতার কাছে রেখো। খুব সান্ত্বনা সস্নেহে বলেন, তোমার নাম কি মা? বউটি বলল, আমার নাম চামেলি, দুধ পাতিলে আমার বাপের বাড়ি, আমাদের পরম্পরা ব্যবসা দুধের, দান জমি আমাদের মাত্র 2 বিঘা, তা আবার নদীতে ভেঙে গেছে অনেকখানি, গাই বাছুরগুলো জলে ভেসে গেছে। আমার অসুস্থ ছেলেকে এখন দুধ পাতিলে বাবার কাছে রেখে এসেছি। তুমি দেবী রণচণ্ডীর কাছে এসেছো মা, দেবী তোমার কৃপা করবেন। এখন যাও মা, তোমার ছেলেকে যত্ন আত্মি করো। এই বলে ভুবনেশ্বর বউটিকে বলেন, একটু দাঁড়াও, আমি রণচণ্ডীর আশীর্বাদে ফুল নিয়ে আসছি, আর তোমার ও সন্তান জন্য একটুখানি প্রসাদও। বউটি এক পরম প্রশান্তি নিয়ে রণচণ্ডী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। কই পুরোহিত ভুবনেশ্বর আস্তে আস্তে রণচণ্ডী মন্দিরের প্রতিমার কাছে থেকে ফুল ও বেলপাতা নিয়ে এলেন, আর সঙ্গে পাতার মুড়ে কিছু প্রসাদও। চামেলি দেবীকে প্রণাম করে মাথার ঠুকে প্রসাদগুলি গ্রহণ করার পর কবি পুরোহিতকে প্রণাম করে বলল, ঠাকুর কর্তা আমার স্বামীকে রক্ষা করুন। ভুবনেশ্বর দৃঢ় শান্ত স্বরে বললেন, রণচণ্ডী রক্ষা করবেন। বলতে বলতে তিনি তার কর্মের শব্দ তুলে বিশ্রাম কক্ষের দিকে চলে যেতে লাগলেন। কিছুক্ষণ পরই তিনি খেতে বসবেন। নিজের হাতে রন্ধন করেছেন, সুরেশ্বর কিছু করে দিলেও তিনি নিজেই রাঁধেন। কতদিন বলেছে সুরেশ্বর, ঠাকুর কর্তা আমি আপনাকে রেঁধে দিই, কিন্তু ভুবনেশ্বর হেসে হেসে বলে দেন, আমার যে রাত্রে আনন্দ, তোর তো সারা জীবন পড়ে রইল, যখন আমি অসুস্থ হব তখন তুই রেঁধে দিস। হয়তো সপাক রান্নার সব কিছু ঠান্ডা হয়ে গেছে। সুরেশ্বর ক্ষুধার কষ্ট পেয়েও এখনো আমার জন্য বসে রয়েছে। এই ভাবতে ভাবতে ভুবনেশ্বর একটু তাড়াতাড়ি খড়মের শব্দ তুলে হাঁটতে থাকেন। রণচণ্ডী মন্দিরের পূজারী তিনি। রাজের প্রজারা সুখে দুঃখে দেবীর কাছে আসেন। মানুষের বিপদে সান্ত্বনা
অভয় না দিলে দেবী যে কষ্ট রুষ্ট হবেন, মানুষের বিপদে সান্ত্বনা অভয় না দিলে দেবী যে রুষ্ট হবেন, ক্ষুধা তৃষ্ণা যতই থাকুক না কেন তিনি যে দেবীর দাসানুদাস। যেমন কাছে রাজার কাছে যায় প্রজারা, তেমনি দেবীর কাছে আসে রাজা প্রজা অমাত্য পাপী তাপী সবাই। ঈশ্বরের অপার লীলা জগৎ সংসার তিনি নানা রূপে নানা রঙে সাজিয়েছেন, সব নিয়েই যে তার বিভূতি। মালিনী মিলের মালিনী আখ্যান উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ করলাম। দক্ষিণেশ্বর বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী। মালিনী মিলের আখ্যানের সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরা, জড়িয়ে রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির, জড়িয়ে রয়েছে জৈন্তাপুর অর্থাৎ মেঘালয়, আজকের মেঘালয়। এর সঙ্গে ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কামাখ্যা অর্থাৎ তৎসময়কার প্রাগজ্যোতিষপুর অর্থাৎ আসাম, অর্থাৎ সব নিয়ে এক রোমাঞ্চকর উপন্যাস। দেখতে থাকুন, শুনতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটা আমার স্বপ্নদ্রষ্ট উপন্যাস। তাহলে আজ এখানে ইতি, আগামী পর্বে আরও কিছু তথ্য নিয়ে উপস্থাপন করব, থাকবো। নমস্কার। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আবার আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন, ভালো লাগবেই। নমস্কার।